হ্যালো ছাত্রছাত্রীবৃন্দ, বহুদিন ধরে তোমাদের সাথে কোনো দেখা নেই। ক্লাস তো আর কবে হবে বোঝা উঠতে পারছি না। লকডাউন কখন খতম হবে, শেষ হবে তোমার 10ই জুন তো পর্যন্ত তো বলেছে, দেখা যাক তারপরে আবার কী অবস্থা থাকে। যাই হোক, এর মাঝখানে আমরা সবাই মিলে একটু চেষ্টা করছিলাম যে তোমাদের সাথে একটু অনলাইন ক্লাসেস যদি করা যেতে পারে তার ব্যবস্থা করা। তো আগে তোমরা রুটিন পেয়েছো, তো রুটিনে যে আমার টাইম টেবিল ছিল তা আমি তো একটু পেছনে যাচ্ছি দেখছি। যাই হোক, আজকে থেকে শুরু করছি। তো ভাবছিলাম যে কয়েকদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের কিভাবে করবো। আমার কাছে তো বোর্ড ছিল না। তারপর তোমাদের ভেবেছিলাম যে জুমের সাথে করব কিনা। তো জুম থাকলে আবার তোমাদের সবার প্রত্যেকের স্মার্টফোন থাকতে হবে, সবার সেটা আছে কিনা সেটাও একটা ব্যাপার ছিল। যাই হোক, এখন যেটা আমি করছি সেটা হচ্ছে কি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে কম্পিউটারে একটা প্রজেক্ট বানিয়ে তোমাদের সাথে সেটা আলোচনা করার চেষ্টা করছি। প্রজেক্টটা আমি ইংরেজিতেই করা আছে, কিন্তু আমি বলবো যেটা সেটা আমি বাংলাতেই বুঝিয়ে যাব। সেটাকে তোমরা ইংরেজির সাথে ট্যালি করে পড়বে। আর যদি ইংরেজিটা বুঝতে খুবই অসুবিধা থাকে, আমি টপিক ওয়াইজ অ্যানালিসিসগুলো করবো। সেই টপিক ওয়াইজ অ্যানালিসিসগুলো তোমরা বাংলায় শুনলেই সব কিছু বুঝতে পারবে। অর্থাৎ ভিতরে আমি যে প্রজেক্ট করছি সেটাতে কি আছে না আছে না জানলেও চলবে। আমি যেটা বাংলায় বলবো সেটা যদি ঠিকমতো মন দিয়ে শোনো তাহলে জিনিসটা বুঝতে পারবে। এছাড়া তোমাদের বই আছে, বইয়ের সাথে তোমরা একটু ট্যালি করে নেবে, তাহলেই তোমরা চ্যাপ্টারটা বুঝতে পারবে। তো প্রথমেই তোমাদেরকে বলি, আগে এই অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের এই চ্যাপ্টারটা অনেক আগে হয়েছিল একবার। তো তাতেও তোমাদের কিছু প্রশ্ন ছিল এবং তোমরা বলেছিলে স্যার এটাকে আরেকবার রিভাইজ করতে। তো যাই হোক, চেষ্টা করছি সেটাকে একটু রিভিশন করার মতো। তো আমি আলোচনাটা তোমাদের সাথে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে করলে খুবই ভালো হতো, কিন্তু যেটা সম্ভব হচ্ছে না, সেই জন্য চেষ্টা করছি তোমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে সেটাকে প্লেস করার মতো। আচ্ছা, যাই হোক, আসি আজকে অ্যাটমসফিয়ার তো তোমরা সবাই জানো, বা বায়ুমণ্ডল তোমরা সবাই জানো। কাকে বলে বায়ুমণ্ডলটা? যাই হোক, তোমরা বায়ুমণ্ডল সম্বন্ধে যা জানবে সেটা কমেন্ট বক্সে লিখে দেবে, বা আমাকে আমার ফোন নাম্বারটা তোমরা পেয়েছো সবাই, সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করেও তোমরা আমাকে পাঠাতে পারো। আমি আলোচনা করি বায়ুমণ্ডলটা কি। বায়ুমণ্ডল হচ্ছে কি, যদি আমি বাংলা ভাষাতে বলি, সেটা হচ্ছে মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীকে চাদরের মতো ঘিরে থাকা এবং পৃথিবীর আবর্তনের সাথে সাথে আবর্তিত হওয়া গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে। এটা একটা হচ্ছে কি শুদ্ধ বায়ুমণ্ডল কি সেটা সম্বন্ধে একটা ডেফিনেশন এটা হলো। তার মানে জিনিসটা, কয়েকটা জিনিস এখানে তুমি দেখো। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কি, এগুলো গ্যাসেস দ্বারা কম্পোজড হয়ে আছে, মানে গ্যাস, এতে অ্যাটমসফিয়ারটা গ্যাস দিয়ে তৈরি। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এটা মধ্যাকর্ষণ শক্তির দ্বারাই পৃথিবীর আকর্ষণের দ্বারা পৃথিবীকে আবর্তন করে আছে। আর তৃতীয় কথা যেটা হচ্ছে সেটা, এর মধ্যে যেটা পৃথিবীর যে প্রয়োজনীয় যে তাপমাত্রা দরকার হয় পৃথিবীতে মানুষকে বা আমাদের জীবমণ্ডলকে বসবাস করার জন্য, সেই তাপমাত্রা কিন্তু একমাত্র অ্যাটমসফিয়ারই আমাদেরকে বজায় রাখতে সহায়তা করে। যা এইখানে দেখো তোমরা, এইখানে যে জিনিসটা আছে, হোয়াট ইজ অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে গিয়ে, অ্যাটমসফিয়ারটা হচ্ছে, এই যে অ্যাটমসফিয়ার হচ্ছে দ্য লেয়ার অফ গ্যাসেস। এই যে গ্যাস, যেটাকে আমরা এয়ার বলে থাকি, এয়ার দ্যাট সারাউন্ডস দ্য প্ল্যানেট আর্থ, মানে গোটা পৃথিবীকে আবর্তিত করে রেখেছে, মানে বেঁধে রেখেছে। অ্যান্ড রিটেন মানে তাকে ওইখানে ধরে রাখতে যেটা সাহায্য করে সেটা হচ্ছে গিয়ে আর্থস গ্র্যাভিটি। দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য আর্থ প্রোটেক্টস লাইফ, মানে এই আমাদের বায়ুমণ্ডলটাই আমাদের পৃথিবীতে যে লাইফ আছে বা জীবন আছে সেই জীবনটাকে প্রোটেক্ট করে। এবং প্রয়োজনীয় যে চাপ, যেটা আমাদের প্রত্যেকের জন্য একান্ত প্রয়োজন, একটা নির্দিষ্ট চাপ, সেই চাপটা বজায় রাখতে এই বায়ুমণ্ডলই সহায়তা করে। এর সাথে সাথে যেটা আমরা শুদ্ধ অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল সম্বন্ধে বললাম, যেটা শুধুমাত্র গ্যাসেস আছে, বর্তমানে সেখানে লিকুইড ওয়াটার মানে জলীয় বাষ্প,
তার সাথে সাথে ধূলিকণা ইত্যাদি ইত্যাদি এবং আরও কিছু কেমিক্যাল কম্পাউন্ডস ওই বায়োস্ফিয়ার মানে অ্যাটমসফিয়ারের মধ্যে আছে। তো যাই হোক, নেক্সটে যাই যদি দেখি, তাহলে কম্পোজিশনে যদি দেখি, কম্পোজিশন মানে বায়ুমণ্ডলে কি কি জিনিস বায়ুমণ্ডলটাকে তৈরি করেছে। তো সেগুলো যদি আমরা দেখি তাহলে তিনটে মেজর জিনিস আছে। দেখো, সব থেকে বড় মনে রাখবো, এটা তিনটে মেজর জিনিস। একটা হচ্ছে এই নাইট্রোজেন, দ্বিতীয় হচ্ছে অক্সিজেন, আর তৃতীয় হচ্ছে গিয়ে আর্গন। এই তিনটে মিলে কিন্তু আমাদের বায়ুমণ্ডলের 99% কিন্তু এরা তৈরি করে রেখেছে। যদি নাইট্রোজেন দেখো তাহলে প্রায় 78% পর্যন্ত আছে, অক্সিজেন প্রায় 20%, আর আর্গন যেটা আছে 0.9%-এর মতো আমাদের পার্সেন্টেজের মতো কম্পোজ করে আছে। তো তাহলে ওভারঅল যদি দেখো, এটা প্রায় আমাদের 99% যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলটাকে তৈরি করে রেখেছে। এছাড়া এগুলো এগুলো হচ্ছে কি আমাদের মোটামুটি যে এই যে ড্রাই এয়ার, শুকনো এয়ারে এই জিনিসগুলো আছে, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন। এছাড়াও এখানে আরও অনেক কিছু কিছু গ্যাসেস আছে, যেমন হচ্ছে কি যেমন নোবেল গ্যাসেস আছে, কিছু গ্রিন হাউস গ্যাসেস যেটাকে বলি আমরা, কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, নাইট্রাস অক্সাইড আছে। এই যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড অ্যান্ড ওজোন, এগুলো হচ্ছে কি গ্রিন হাউস গ্যাসেস। মানে এই গ্যাসেসগুলো কি আমাদের বায়ুমণ্ডলে যে তাপকে শোষণ করে রাখার দরকারটা থাকে, সেইটা এই কাজটা করে। আচ্ছা, এছাড়াও আরও কিছু গ্যাসেস আছে যাকে আমরা নোবেল গ্যাসেস বলি। নোবেল গ্যাসেস বা ইনার্ট গ্যাস, মানে সেসব গ্যাসেসগুলো যেগুলো কোনো কেমিক্যাল রিয়াকশানে অংশগ্রহণ করে না। সেই রকম হচ্ছে কি যেমন হচ্ছে নিয়ন, এই যে নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, এইগুলো, জেনন, এগুলো হচ্ছে কি আমাদের কিছু ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস এদেরকে বলে থাকি। এছাড়া কেমিক্যাল কিছু কম্পাউন্ডস আছে, কিছু অ্যারোসলস আছে, যেগুলো আমাদের বায়ুমণ্ডলে কেমিক্যাল অনুযায়ী, কেমিক্যালের মতো বা আমাদের অগ্নুৎপাতের ফলে যেসব পদার্থগুলো বেরিয়ে আসে বায়ুমণ্ডলে মিশে থাকে, সেগুলোকে আমরা অ্যারোসলস বলে থাকি। এছাড়া কিছু ডাস্ট পার্টিকেলস আছে, ধূলিকণা ইত্যাদি আছে, পোলেন্স আছে, তার স্পোর্স আছে, সি স্প্রে আছে, ভলক্যানিক অ্যাশ আছে। ভলক্যানিক অ্যাশ মানে হচ্ছে গিয়ে আমাদের যে অগ্নুৎপাতের ফলে যে ধুলোগুলো বা ছাইগুলো আছে, সেই ছাইগুলো বাতাসে মিশে, এগুলো হলো। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল কিছু পলিউটেন্টস, মানে আমাদের যে শিল্প কারখানা আছে, সেই কারখানা থেকে, তার চেমনি থেকে যে বহু কিছু পদার্থ বেরিয়ে আসে, সেইগুলো কিন্তু আবার বাতাসে মিশে থাকে। এছাড়া আছে আমাদের ক্লোরিন আছে, ফ্লোরাইন আছে, মার্কারি আছে, হাইড্রোজেন আছে, সালফাইড আছে, সালফার ডাইঅক্সাইড, ওটা হাইড্রোজেন সালফাইড, অ্যান্ড তারপরে সালফার ডাইঅক্সাইড ইত্যাদি বহু কিছু জিনিস সেটা আমাদের বায়ুমণ্ডলকে তৈরি করে রাখেন। তো এখানে যদি একটা টেবুলার ফর্মে যদি আমরা দেখি, তাহলে আমাদের গ্যাসে কি কি গ্যাসগুলো আছে, যদি ড্রাই এয়ারে ধরে থাকি, শুকনো এয়ারে, তাহলে সেখানে দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে নাইট্রোজেন। এই যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন 78% আছে, অক্সিজেন 20% আছে, আর্গন আছে 0.93% আছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%, নিয়ন 0.0018% আছে, ক্রিপ্টন আছে 0.0001%, এবং তারপরে হেলিয়াম আছে, জেনন আছে, এগুলো আছে। এগুলোকে আমরা ট্রেস এলিমেন্টও আমরা বলে থাকি। এসব গ্যাসেসগুলো আমাদের এখানে থাকে। তারপর টপিকে আসি, সেটা হচ্ছে কি আমাদের বায়ুমণ্ডলের স্ট্রাকচার মানে গঠন। তো বায়ুমণ্ডল গঠন মানে কি আছে কি, গঠন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের ভূপৃষ্ঠ থেকে, মানে সমুদ্র সমতল থেকে কত দূর পর্যন্ত বায়ুমণ্ডলটা তৈরি হয়ে আছে, এবং তার আগে সব একই রকম আছে তো সেইভাবে নয়, সেটাকে একটা বিভিন্ন স্ট্রাকচার বা বিভিন্ন লেয়ার অনুযায়ী আমাদের এই বায়ুমণ্ডলটা তৈরি হয়ে আছে। এখানে স্ট্রাকচার প্রথমে যদি ধরি, তাহলে আমাদের যে ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্র সমতল থেকে প্রায় 9 কিলোমিটার পর্যন্ত যে অংশটা আছে, এই 9 কিলোমিটার অংশটা, এটাকে বলি আমরা ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারটা হচ্ছে গিয়ে যেখানে যাবতীয় গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প, কেমিক্যাল পদার্থ সব কিছুই কিন্তু এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই আছে।
এটাকে আবার আমরা ক্ষুব্ধমণ্ডলও বলে থাকি, কারণ যাবতীয় অ্যাটমসফিয়ারিক অ্যাক্টিভিটি মানে আমাদের বায়ুমণ্ডলীয় যে কাজ সমূহগুলো হয়ে থাকে, যেমন বজ্রপাত হয়, বৃষ্টিপাত হয়, ঝড়, সাইক্লোন ইত্যাদি যেগুলো হয়ে থাকে, সবগুলো কিন্তু এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই হয়ে থাকে। আর এখানে লক্ষ্য রাখবে, এখানে ট্রোপোস্ফিয়ারে যত উপরে উঠব তত কিন্তু তাপমাত্রাটা ক্রমশ কমতে থাকে, এবং সেটা একটা রেট আছে যাকে আমরা অ্যাটমসফিয়ারিক ল্যাপস রেট বলে থাকি। 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার, এরকমভাবে একটা রেট আছে। তো এই রেটটাকে আমরা বলি অ্যাটমসফিয়ারিক ল্যাপস রেট বা নর্মাল ল্যাপস রেট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামকরণ আমরা করে থাকি, বা স্বাভাবিক তাপমাত্রা হ্রাসের গড় এটা। তো এইভাবে ক্রমশ ট্রোপোস্ফিয়ার থেকে যত উপরে উঠ মানে আমাদের এই সমুদ্র সমতল থেকে যত উপরে উঠবো তাপমাত্রা এইভাবে কমতে থাকে। এইটা যাওয়ার পর এখান থেকে ট্রোপোপস আসছে, তার মানে এই এখানে ট্রোপোস্ফিয়ারের পর প্রায় 9 থেকে 10 কিলোমিটার উপরে ক্রমশ একটা তাপমাত্রার একটা স্থিরতা দেখা যায়, যেমন কমে যাচ্ছিল সেই কমেটা একটা বেশ কিছুটা অংশ মানে মোটামুটি প্রায় 10 থেকে এই 9 থেকে 9.5 থেকে 10 10:30 পর্যন্ত এই অংশটাতে একটা টেম্পারেচারে একটা স্থিরতা লক্ষ্য করা যায়। এই স্থিরতা লক্ষ্য করা যায়, এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা বলি কিন্তু ট্রোপোপজ, যেটাকে আমরা এইখানে দেখাচ্ছি। এই যে ট্রোপোপজ জিনিসটা আছে, এই ট্রোপোপজ জিনিসটা কিন্তু দুটো মানে এর উপরে যে লেয়ার আছে যেটা স্ট্র্যাটোস্ফিয়ার এবং নিচে যে ট্রোপোস্ফিয়ার, এই দুটোরই কিন্তু গুণাবলী ওর মধ্যে আছে। এইটা হচ্ছে কি আমাদের আমাদের ক্ষুব্ধমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডল। তারপরে যেটা আছে সেটা প্রায় আমাদের 10 কিলোমিটার উপর থেকে প্রায় আমাদের 40-45 কিলোমিটার পর্যন্ত যে অংশটা আছে এই অংশটা হচ্ছে কি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারটা একে বলি আমরা শান্তমণ্ডল। শান্তমণ্ডল কেন এখানে? কারণ হচ্ছে গিয়ে এই যত আমাদের মানে উচ্চতাটা বাড়বে তত উষ্ণতা এতে বৃদ্ধি পায়। আচ্ছা, তারপরে আরও একটা যে জিনিসটা হচ্ছে নিচে একটা ওজোন স্তর আছে, আর এইখানে বায়ুমণ্ডলের তাপমাত্রাটা কম মানে হিসাব অনুযায়ী কম থাকার জন্য এইখানে সেই রকম কোনো বায়ুর যে প্রবাহটা আছে সেই প্রবাহ এখানে দেখতে পাওয়া যায় না, এবং যে কারণে কিন্তু এইখানে বায়ু স্থির অবস্থাতে থাকে, এবং আমাদের যত কিছু বায়ুযান আছে সব বায়ুযান কিন্তু এই স্তরেই কিন্তু যাতায়াত করে থাকে। যেমন আমাদের বলি জেট প্লেনস আছে, এরোপ্লেনস আছে, এবং অন্যান্য বায়ুযান যেগুলো আছে সেগুলো নির্দ্বিধাতে এখানে এর মধ্য দিয়ে তারা যাতায়াত করতে পারে। এই জাস্ট স্ট্র্যাটোস্ফিয়ারের এই অংশটাতে আছে আমাদের ওজোন লেয়ার, প্রায় 30 থেকে 35 কিলোমিটার উচ্চতাতে ভূপৃষ্ঠ থেকে এইটাতে ওজোন লেয়ার আছে। আর তোমরা সবাই জানো ওজোন লেয়ারটা আমাদের একটা ছাতার মতো একটা লেয়ার, যেটা আমাদের ভূপৃষ্ঠে সূর্য থেকে আগত যে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে সেই আল্ট্রাভায়োলেট রশ্মিগুলোকে আটকে দেয়, এবং আটকে দিয়ে তার যে ক্ষতিকারক যে প্রভাবগুলো সেই প্রভাবগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। তো এই ওজোন লেয়ারটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এটা মোটামুটি 30 থেকে 35 কিলোমিটারের মধ্যে দেখতে পাওয়া যায়। তারপরে এই যে আমাদের মোটামুটি এইখান থেকে চলে গেলাম প্রায় 40 থেকে 45 কিলোমিটার, এইখানে আর একটা দেখা যায় বিযুক্তি রেখার মতো একটা অংশ দেখা যায় যাকে আমরা স্ট্র্যাটোস্পজ বলে থাকি। স্ট্র্যাটোস্পজের মধ্যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এই দুটোর যে এগুলো আছে গুণাবলীগুলো এখানে দেখতে পাওয়া যায়, এবং এখানেও সেই একই জিনিস দেখবে। এখানে ছবিটা দেখবে, এখানে দেখো একটা টেম্পারেচারে একটা স্থিরতা লক্ষ্য করা যায়। এটাও একটা প্রেসার স্পিড অফ সাউন্ড আছে, আর এদিকে প্রেসারগুলো আছে। এইগুলো প্রেসারের কথা আমরা পরে আসবো, ওটা পরে বলবো আমি। তো এই যে দেখো টেম্পারেচারে একটা স্থিরতা কিন্তু এই অংশটা লক্ষ্য করা যায়, এবং এই অংশটাকে আমরা তখন স্ট্র্যাটোপজ বলে থাকি। স্ট্র্যাটোপজ থেকে শুরু করে আবার আমরা মোটামুটি 80 কিলোমিটার পর্যন্ত অংশ যেটা আছে সেটাকে বলি আমরা মেসোস্ফিয়ার, এবং তার মাঝখানে এই যে 70 থেকে 75 কিলোমিটারের মধ্যে এই যে একটা অংশ সেখানে একটা আয়োনোস্ফিয়ারের একটা স্তর আছে যেটা মেসোস্ফিয়ারের মধ্যে অবস্থান করছে।
আয়নোস্ফিয়ার মানে এখানে আণবিকভাবে সব গ্যাসেসগুলো আছে, মানে গ্যাসেসগুলো যেমন O2, CO2, এসব জিনিসগুলো এগুলো থাকে না। এরা নেগেটিভ এবং পজিটিভ এই আয়নিকভাবে এখানে অবস্থান করছে। এবং এই লেয়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই লেয়ার কিন্তু আমাদের মানে ভূপৃষ্ঠ থেকে যাবতীয় যে শব্দ তরঙ্গ বা ইলেকট্রনিক মিডিয়ার তরঙ্গগুলো আছে সেই তরঙ্গগুলোকে ওইখান থেকে রিফ্লেক্ট ব্যাক করে আবার ভূপৃষ্ঠের মধ্যে পাঠিয়ে দেয়, বা আমাদের যে গ্রাউন্ড স্টেশন আছে সেগুলো রিসিভ করে থাকে। তো এই আয়নোস্ফিয়ারটা কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই টেলিকমিউনিকেশন বলো, তারপরে আমাদের এই যে কি বলি আমরা, ওই যে আমাদের টেলিভিশন, দাঁড়াও একটু অসুবিধা হয়ে গেছে, তো টেলিভিশন বলছি, তারপর আমরা টেলিকমিউনিকেশন বলে থাকি, এইসব যাবতীয় যে তরঙ্গগুলো থাকে সেই তরঙ্গগুলো এই আয়নোস্ফিয়ার থেকেই কিন্তু ফেরত চলে আসে। এরপরে আসছে সেটা আবার 80 কিলোমিটার ওইখানে মেসোপজ আছে। এইখানে দেখো মেসোপজে আবার এখানে টেম্পারেচার, এখানে এই যে টেম্পারেচারে একটা স্থিরতা দেখা যায়, এই অংশটাকে আমরা বলি মেসোপজ। একটা বলে থাকি এই যে মেসোস্ফিয়ারে কিন্তু যেমন ট্রোপোস্ফিয়ারে তাপমাত্রা ক্রমশ কমেছিল, মেসোস্ফিয়ারে এই স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা ক্রমশ বাড়লো, আবার মেসোস্ফিয়ারে কিন্তু তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। তাপমাত্রাটা কমতে থাকে, কমতে 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 প্রায় এখানে প্রায় 200 ডিগ্রি, এখানে প্রায় এই লেয়ারটা যদি আমরা ধরি মেসোস্ফিয়ারে এইখানটা যদি ধরি, তাহলে এটা মোটামুটি আমাদের 280 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকে, কেলভিনের টেম্পারেচার বলে 250 কেলভিনে। আর তারপরে সেটা তৈরি হয়ে যাচ্ছে, এখানে তৈরি হয়ে যাচ্ছে প্রায় 200তে চলে যাচ্ছে, মানে মেসোস্ফিয়ারের তাপমাত্রাটা ক্রমশ কমছে। তারপরে এই স্থিরতা আছে মেসোপজ, আর মেসোস্ফিয়ারের উপর যে অংশগুলো আছে সেটাকে আমরা থার্মোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ারও আমরা বলে থাকি। তো এই হলো কি আমাদের মোটামুটি স্ট্রাকচার। এটা বুঝো, আমি যেটা বললাম সেটা বুঝবে। এছাড়া বইতে আছে, বই থেকেও তোমরা এই জিনিসটাকে একটু ট্যালি করে পড়ে নেবে। তারপরে আসছে আমাদের এটা আর একটা ছবি ওই একই জিনিসের, তবে আমি এখানে প্রেসারটা আমি দেখা দিই, প্রেসারটা বলবো বলেছিলাম যে প্রেসারটা দেখো তোমরা এখানে, প্রেসারটা দেখো এই যে আমাদের ভূপৃষ্ঠে যেটা আছে, ভূপৃষ্ঠের ওইখানটাতে আমাদের 1000 মিলিবারের একটা প্রেসার আছে। তারপরে দেখো মোটামুটি ওই 10 থেকে 20 কিলোমিটারে সেখানে দেখো সেখানে 100 মিলিবার আছে, তারপর 10 মিলিবার আছে, 1 মিলিবার আছে, এই যে 50 কিলোমিটার 1 মিলিবারের মতো আছে, তারপর হচ্ছে 60 কিলোমিটার প্রায় 0.1 মিলিবার। মানে হচ্ছে কি যত উপরে যাচ্ছি তত ক্রমশ বায়ুমণ্ডলের চাপটা কমে যাচ্ছে। কেন কমছে সেটা তোমরা জানো, কারণ হচ্ছে কি যত উপর দিকে যাব তত বায়ুমণ্ডলীয় যে স্তরের যে ঘনত্ব এবং তার যে মাসটা সেটা ক্রমশ কমে যায়, এবং যে কারণে প্রেসারটা ক্রমশ যত উপরে উঠবে ততই কিন্তু কমতে থাকে, বা বায়ুর চাপটা ক্রমশ কমতে থাকে। নেক্সট যে এরপরে আসছে অ্যাটমসফিয়ারিক হিট। জানো তোমরা সবাই যে বায়ুমণ্ডলে সব থেকে বড় সোর্স হচ্ছে কি আমাদের পৃথিবীতে যেটা তাপমাত্রাটা এসে থাকে সেটা হচ্ছে কি সূর্য। সূর্য থেকেই বেশিরভাগটা আসে, কিছু কিছু আমাদের যে ভলকানিক যে অ্যাক্টিভিটি আছে তার ফলে যে তাপটা নির্গত হয়ে থাকে সেটাও কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে কিছুটা শোষিত হয়ে থাকে, তবে সেটা কিন্তু পার্সেন্টেজটা খুবই কম। তাহলে এই যে যে তাপমাত্রাটা পৃথিবীতে আসছে সেটা কিন্তু বলি আমরা ইনসুলেশন। এই ইনসুলেশন জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবে যে এটা কিন্তু সূর্য থেকে যে আগত যে রশ্মিটা আসে সেটা প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ আসে, এবং এটা একটা এমনভাবে আসে যেটা কোনো বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, রিফ্লেক্টেড হতে পারে কিন্তু শোষিত না হয়ে সোজাসুজি কিন্তু ভূপৃষ্ঠে এসে পতিত হয়, এবং যে তরঙ্গ দ্বারা এটা পৃথিবী পর্যন্ত এসে থাকে একে আমরা বলি শর্ট ওয়েভ রেডিয়েশন বা ক্ষুদ্র তরঙ্গের রশ্মি। এই ক্ষুদ্র তরঙ্গের রশ্মিটা সোজাসুজি বায়ুমণ্ডলে এসে পতিত হয়, এবং সেই বায়ুমণ্ডল থেকে আসার পর সেগুলো আবার কিন্তু ফেরত চলে যায় এইভাবে, মানে এই যে লং ওয়েভ রেডিয়েশনের দ্বারা সেটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে মানে বায়ুমণ্ডলের দিকে প্রেরিত হয়। তো এই লং ওয়েভ রেডিয়েশনটা কিন্তু তখন আবার আমাদের যে বায়ুমণ্ডল আছে, ক্লাউড আছে, বিভিন্ন যে গ্রিনহাউস গ্যাস আছে এইগুলো তাপগুলোকে শোষণ করতে পারে। চলে আসে আর অন্যদিকে, এরপরে আসে ইনসুলেশন। যেটা আমরা বললাম যেটা সূর্য থেকে আসে, সেই ইনসুলেশনটা কি সেটা আমাদের
যেটা সূর্যরশ্মিটা পৃথিবী শোষণ করতে বা পৃথিবী নিতে পারে বা পৃথিবী পর্যন্ত যেটা এসে থাকে। এবং কিছুটা হিট আমি আগেও বলেছিলাম, যেটা ম্যান্টাল বা গৌরমণ্ডল থেকেও কিছু তাপমাত্রা আমাদের ভূপৃষ্ঠের উপরে চলে আসে বা বায়ুমণ্ডল থেকে সেটা শোষণ করে, সেটাও একটা আছে। আর এই যে ইনসুলেশন যেটা আছে, এইটাকে যদি তোমরা ডিফাইন যদি করতে হয়, যে সূর্য থেকে আগত যে রশ্মিগুলো আছে, যেটা শর্ট ওয়েভ রেডিয়েশন বা ক্ষুদ্র তরঙ্গের দ্বারা, যেটা ভিজিবল লাইট মানে যেটা আমরা দৃশ্যমান, যেগুলো আমরা দেখতে পাই, আর যার ওয়েভলেন্থ খুবই কম, সেগুলো আমাদের পৃথিবীর উপরে এসে পড়ে এবং সেগুলোকেই আমরা ইনসুলেশন বলে থাকি। আচ্ছা, হিট বাজেটে যাওয়ার আগে আরেকটা জিনিস, আচ্ছা হিট বাজেট, আচ্ছা যাক চলে আসি হিট বাজেট। তাহলে মোটামুটি বোঝা গেল যে আমাদের পৃথিবী পৃষ্ঠের উপরে সূর্যের আলো এসে পড়ছে, সেইটাই আমাদের কাছে 100% আমরা ধরে নিচ্ছি। যে সূর্যের রশ্মিটা আমাদের 100% ওই পৃথিবীর উপরে এসে পড়ছে বা বায়ুমণ্ডলের কাছাকাছি এসে পড়ছে, তার মধ্যেও দেখো তোমাদের কিছু তরঙ্গ আমরা ফেরত চলে যাচ্ছে। কিছু তরঙ্গ ফেরত চলে যাচ্ছে মানে হচ্ছে গিয়ে এইগুলো মানে শোষিত এটা মানে দ্বারা হচ্ছে না, এরা রিফ্লেক্টেড ব্যাক হয়ে সোজা কিন্তু চলে যাচ্ছে। এখানে যদি আমরা দেখি, সেটা হচ্ছে তোমাদের, এক মিনিট কিছু ডিস্টার্ব হচ্ছে, এই দেখো যে 100% যেটা আসছে, সেই 100%-এর মধ্যেই 6% কিন্তু অ্যাটমসফিয়ার রিফ্লেক্টেড ব্যাক হয়ে যাচ্ছে, 20% রিফ্লেক্টেড বাই দ্য ক্লাউডস, 4% বাই দ্য আর্থ সারফেসের যে অ্যালবেডো সিস্টেমটা আছে সে তার দ্বারা রিফ্লেক্টেড ব্যাক হয়ে যাচ্ছে, এবং 51% কিন্তু সমুদ্র এবং স্থলভাগ দ্বারা শোষিত হচ্ছে। এছাড়াও এরপরে যে তাপগুলো আছে তার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো এই 51% তো তারা ফেরত চলে যাচ্ছে। ধরো একটা অন্য ছবি দেখে তোমাদেরকে, এই যে এখানে এটা ছবিটা দেখো, এটা যেমন দেখো 100% যেটা আছে, এই 100%টা যে রেশিওটা আছে সেটা 6% চলে যাচ্ছে আগেই এয়ারের দ্বারা ফেরত চলে যাচ্ছে, 20% রিফ্লেক্টেড বাই দ্য ক্লাউডস, এবং 4% যেটা আছে রিফ্লেক্টেড বাই দ্য ওয়াটার অ্যান্ড ল্যান্ড সারফেস, যেটা আমরা অ্যালবেডোর দ্বারা বললাম, সেটা রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। তার মধ্যে 51% কিন্তু আমাদের পৃথিবীর উপরে এসে পড়ছে, যেটা সমুদ্র বা জলমণ্ডল এবং স্থলমণ্ডল দুটোই শোষণ করে থাকে। এই যে আছে তার মধ্যে 16% কিন্তু 64% হওয়ার কথা, সেই 16% কিন্তু এইখানে অ্যাবজর্ব বাই দ্য ওয়াটার ভেপার, ডাস্ট পার্টিকেল, CO2, আর কিছুটা আমাদের ক্লাউডস সেটাকে অ্যাবজর্ব করছে। তো এই জিনিসটা কিন্তু আবার ফেরত চলে যাচ্ছে, দেখো এইখানে চলে গেল। এরপরে এই যে ফেরত যে চলে যাচ্ছে সেটা যে সাধারণত ইনফ্রারেড ওয়েতে ফেরত, আমাদের সবসময় মনে রাখবে আমরা যে তাপটা শোষণ করে থাকি বা পৃথিবীর উপর যেটা এসে পড়ে সেটা ভিজিবল ওয়েভলেন্থ মানে শর্ট ওয়েভলেন্থ, এবং সেটা ফেরত যেটা চলে যায়, যেটা আমরা দেখতে পাই না, যে তরঙ্গটা আমরা দেখতে পাই না, সেটাকে সাধারণত বলি আমরা ইনফ্রারেড রেডিয়েশন। সেই ইনফ্রারেড রেডিয়েশন কিন্তু ফেরত চলে যায় এইভাবে, তোমার কি বলবো, লং ওয়েভ রেডিয়েশনের দ্বারা সেটা ফেরত চলে যায়। এইভাবে তোমরা যদি এইখানে যেটা আসছে, যেটা ফেরত চলে যাচ্ছে এবং যেটা আছে সবগুলোকে যদি যোগ আর বিয়োগ করো, তাহলে দেখবে পুরোটাই 100% যেটা আসছে সেটা 100% কিন্তু ফেরত চলে যাচ্ছে। কেন এটা হচ্ছে? তার কারণ হচ্ছে যদি এই জিনিসটা ঘটে থাকে যে শুধুমাত্র ইনসুলেশন হচ্ছে, মানে সূর্য থেকে আগত রশ্মি আসছে আর ফেরত চলে যাচ্ছে না বা কম যাচ্ছে, তাহলে কী হতো, প্রত্যেক দিন কিন্তু আমাদের এইভাবে তাপমাত্রাটা অ্যাকুমুলেট হতে থাকতো, মানে জমা হতে থাকতো, এবং জমা হলে সেটা ক্রমশ পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়িয়ে তুলতো, এবং যেটা কিন্তু প্রাণীকুলের পক্ষে বা উদ্ভিদকুলের পক্ষে খুবই বাজে ব্যাপার হতো। যাই হোক, পৃথিবীর সিস্টেম আছে, এই সিস্টেমের দ্বারাই যতটা আসে ততটাই কিন্তু ফেরত চলে যাচ্ছে। হিট বাজেটে এই জিনিসটাই আমি এখানে আলোচনা করছি, যেটা 100% যে জিনিসটা আছে, সে 100% যেটা যদি দেখো, এই যে দেখো, এই যে 100 ইউনিটস যেটা আছে তার মধ্যে 35 ইউনিটসটা রিফ্লেক্টেড ইন্টু স্পেস, 35 ইউনিটটা সেটা
মহাকাশে ফেরত পাঠিয়ে চলে যাচ্ছে। 27 ইউনিটটা ক্লাউডের দ্বারা ফেরত চলে যাচ্ছে, মানে মেঘের দ্বারা ফেরত চলে যাচ্ছে। 2 ইউনিটস ফ্রম দ্য স্নো আইস কভার এরিয়াতে, মানে ভূপৃষ্ঠের উপরে যে স্নো আছে এবং যে বরফাবৃত অংশ আছে সেটা প্রায় 2% অংশ, 2 ইউনিট সেটা ফেরত পাঠিয়ে দিচ্ছে। Of that earth, while 6 units are reflected by the atmospheric layer itself, মানে 6 ইউনিটটা কিন্তু অ্যাটমসফিয়ারিক লেয়ার কিন্তু ফেরত পাঠিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা আমরা মোটামুটি এই জিনিসটা দেখলাম যে আমরা যেটা আসছিল তা এবং সেটা চলে যাচ্ছে। বাকি যে অংশটা আছে 65 ইউনিটসটা কিন্তু আমরা অ্যাবজর্ব করছি। সেই 14 ইউনিটসটা যেটা হচ্ছে অ্যাটমসফিয়ার করেছিল, আর 51% বাই দ্য আর্থ সারফেস এটা অ্যাবজর্ব করেছিল। সে অ্যাবজর্ব করার মধ্যে রেডিট ব্যাক 15 ইউনিটসটা কিন্তু আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে টেরিস্ট্রিয়াল রেডিয়েশন হিসাবে, মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে যে তরঙ্গটা আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি সেটা, যার মধ্যে 17 ইউনিটটা ছিল ডাইরেক্টলি স্পেসে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং রিমেনিং 34 ইউনিট যেটা আছে অ্যাবজর্ব বাই দ্য অ্যাটমসফিয়ার, মানে যেটা আমরা 51 ফেরত পাঠিয়ে দিচ্ছিলাম তার মধ্যে সোজাসুজি 17 ইউনিটটা তো আকাশে চলে যাচ্ছে, মহাকাশে চলে যাচ্ছে, এবং 34 ইউনিটটা যেটা অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করে রাখছে। তো এই হিসাব যদি তোমরা দেখো তাহলে মোটামুটি সবটাই এখান থেকে যদি তোমরা এটাকে বাংলা করেও করতে পারো তাহলে সুবিধা হবে। এতে পুরো জিনিসটাই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট আসে, এরপর আসে থার্মাল ইনভার্সন। মানে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা সবাই জানো যে আমাদের ভূপৃষ্ঠে ক্রমশ যত উপরে উঠবো ততই তাপমাত্রা কমে যায়। এটা একটা ইম্পর্টেন্ট টপিকও তোমাদের জন্য, যে এই তাপমাত্রাটা যত উপরে যাব ততই তাপমাত্রাটা কমে যাওয়ার কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এর বিপরীতটা ঘটে যায়। মানে কি, মানে হচ্ছে কি, এই যেমন সাধারণ যেটা হচ্ছে কি এখানে গরম বায়ু আছে, সে গরম বায়ুটা উপরে গেল, ঠান্ডা হলো, তার থেকেও আরও বেশি ঠান্ডা হলো যত উপরে উঠবে, এটা সাধারণ কন্ডিশনের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিপরীত জিনিসটা ঘটে থাকে, মানে এই জায়গাটাতে যেখানে নিচে গরম হাওয়ার থাকার কথা সেখানে কোলার এরিয়া ঠান্ডা বায়ু আছে এবং তার উপরে একটা লেয়ারের মতো বা ঢাকনার মতো এই উষ্ণ বায়ুটা কিন্তু আছে, তার উপরে কোর লেয়ার আছে। তো ফলে কি হচ্ছে, একটা ঢাকনার মতো এই অংশটাতে কিন্তু আমাদের একটা বিপরীত অবস্থা দেখতে পাই, যাকে আমরা থার্মাল ইনভার্সন বা বৈপরীত্য উত্তাপ বলে থাকি। এটাকে যদি আমরা একটা ছবির সাহায্যে দেখি, তাহলে যদি একটা উপত্যকা দেখি আমরা, কোনো একটা স্থান আছে তার দুদিকেই কিন্তু পর্বত, দুদিক বলছি চারদিকে যদি পর্বত বা পাহাড় অবস্থান করছে, তাহলে সাধারণ অনুযায়ী যেটা হয় সেটা তাপমাত্রাটা আমাদের কমবে, যত ভূপৃষ্ঠ থেকে যাব তত তাপমাত্রা কমবে, মাইনাস হতে থাকবে, এবং সে মাইনাস হতে হতে এখানে তাপমাত্রাগুলো কমে যাওয়ার পর বায়ুমণ্ডল যে স্তর আছে, বায়ুমণ্ডলীয় স্তর, সেটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। এখানে ঠান্ডা হয়ে গেল, এখানে ঠান্ডা হয়ে গেল, এবং এখানে যে বায়ুস্তরটা আছে এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেল। এই ঠান্ডা হয়ে যাওয়ার পর কী হচ্ছে, এটা ঠান্ডা হলে এরা সংকুচিত হবে এবং সংকুচিত হয়ে ভারী হয়ে এই নিচের দিকে ক্রমশ নামতে থাকবে। দুদিক থেকে এরা কিন্তু নিচের দিকে নামতে থাকবে, এবং নিচের দিকে নামার ফলে কী হচ্ছে, এইখানে যেখানে গরম বায়ু, সাধারণত গরম বায়ু থাকার কথা, গরম বায়ুটাকে তারা ফোর্স করে এটাকে উপর দিকে তুলে দেবে, মানে ধাক্কা মেরে তাকে উপর দিকে তুলে দেবে। ফলে কী হচ্ছে, এইখানটাতে গরম বায়ু হয়ে যাবে আর এই জায়গাটাতে ঠান্ডা বায়ু তা জায়গাটা নিয়ে নেবে। তাহলে এই দিকে গরম একটা বায়ু আর ঠান্ডা বায়ু, এইরকম একটা বিপরীত অবস্থা সৃষ্টি হয়ে থাকে। এই জিনিসগুলোতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি যেসব জায়গাগুলোতে আছে সেই সব জায়গাগুলোতেও কিন্তু এরকম দেখতে পাই। বা যদি উষ্ণ বায়ু মানে আপার স্ফিয়ার থেকে যদি আমরা প্রবাহিত হতে থাকে, তাহলে ঠান্ডা এরিয়াতে কিন্তু এই উষ্ণ বায়ুটাও কিন্তু ওই রকম একটা ক্যাপের মতো সৃষ্টি করবে বা ঢাকনার মতো সৃষ্টি করবে, করে বৈপরীত্য উত্তাপ সৃষ্টি করবে। মনে রাখবে, এই যে বৈপরীত্য উত্তাপ মানে যদি হয়ে থাকে তাহলে এই অঞ্চলগুলো কিন্তু খুব গরম অনুভব করবে এবং তার সাথে সাথে কুয়াশা দ্বারা আবৃত থাকবে। এই সিস্টেমটা আমি যেটাতে এটা দেখালাম তোমাদের বৈপরীত্য উত্তাপে, এই জিনিসগুলোর নর্মাল কন্ডিশনটা, আর এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, আর এটা বৈপরীত্য অবস্থাটা সেটা দেখা যাচ্ছে। তো নেক্সট যাই, এরপর আমাদের এই যে পৃথিবীতে আমাদের ইনসুলেশনটা এলো, হিট বাজেট তো আমরা দেখলাম, পৃথিবীতে তাপমাত্রা কতটা আসছে কতটা গেল সব কিছু শিখলাম। তারপরে আসছে আমাদের এই যে পৃথিবীতে, গোটা পৃথিবীটাকে যদি আমরা দেখি, তো আমরা কি একই রকম তাপমাত্রা সব জায়গায় দেখতে পাই? না। তো তার প্রধান কারণগুলো কী কী?
এগুলো আমরা আলোচনা করেছিলাম। তো পয়েন্ট ওয়াইজ এগুলোকে আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অর দ্য ইনক্লিনেশন অফ দ্য সানরাইজ, মানে হচ্ছে কি যে কোণে সূর্যের আলোটা পৃথিবীর উপরে এসে পড়ে সেটাকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এবং সেই কোণটাই কিন্তু পৃথিবীর যে অ্যাঙ্গেলে সূর্যরশ্মি পেয়ে থাকে তারা সেটাও কিন্তু ডিটারমাইন করে বা সেটা কিন্তু স্থির করে যে কোন অঞ্চলটা কতটা গরম হবে। তো একটা ছবি দিয়ে দেখি যদি আমরা, তো সেটা হচ্ছে কি যেমন ওয়াল সেট জোন। এইখানে দেখো, এখান যদি আমরা দেখি তাহলে সূর্যের লম্ব রশ্মি কিন্তু এই নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের মধ্যে পড়ে। ফলে এই অঞ্চলটাতে সবসময় একটা টেম্পারেচার সারপ্লাস দেখতে পাওয়া যায়, মানে উষ্ণতার একটা বার্ধক্য, মানে বার্ধক্য বলছি না, উষ্ণতা সবসময় একটা বেশি প্রভাব আমরা দেখতে পাই, যাকে আমরা টেম্পারেচার সারপ্লাস জোন আমরা বলে থাকি। তো টেম্পারেচার সারপ্লাস জোন থাকার জন্য এই অঞ্চলটা সবসময় গরম থাকে। সেই একই পরিমাণ তাপমাত্রায় যখন আমরা অন্যান্য দিকে দেখি, যখন আমরা এই সাবট্রপিক্যাল রিজন তোমাদের এই যে অংশগুলোতে দেখতে পাই, যদি আমরা ওই 23.5 ডিগ্রি থেকে মোটামুটি 60 ডিগ্রি পর্যন্ত এই অংশটাকে দেখি আমরা, তাহলে এই অংশটা দেখব সূর্যের আলো কিন্তু তির্যকভাবে পড়ছে, এবং সেটা তির্যকভাবে পড়ার ফলে কি হচ্ছে, সেটা একটা বেশি অঞ্চলের উপর দিকে এসে পড়ছে। তো বেশি অঞ্চল একই পরিমাণ তাপমাত্রা যখন দুটি অঞ্চলের উপরে পড়ছে, একটা সোজাসুজি পড়ছে আর একটা তির্যকভাবে যখন পড়ে, তখন কিন্তু দেখা যাচ্ছে সেটা একটা বেশি অঞ্চলের উপর পড়ছে, এবং বেশি অঞ্চলের পড়ার ফলে কি হচ্ছে, তাদের যে তাপমাত্রাটা এই যে নিরক্ষীয় অঞ্চল আছে তার থেকে অনেকটা কম হবে। ফলে এই মোটামুটি ওই 23.5 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66 ডিগ্রি দক্ষিণ, এই অংশটার মধ্যে একটা না তো শীত না তো বেশি উষ্ণ একটা অবস্থা বিরাজ করে। এই অঞ্চলগুলোকে আমরা টেম্পারেট আমরা জোন বলে থাকি। এবং তারপরে মোটামুটি যদি আমরা দেখি যে উত্তর দিকে যদি যাই, উত্তর দিকে কিন্তু একদম তির্যকভাবে পড়ছে, সূর্য কখনোই এর মাথার উপরে এসে পড়ে না। ফলে কি হচ্ছে, এই অঞ্চলটাতে সবসময় সারা বছর একটা টেম্পারেচার ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যায়, মানে টেম্পারেচারের সবসময় অভাব একটা লক্ষ্য করা যায়। এবং যে কারণে এখানে জানো যে এইখানে সেরকম বিশেষ কোনো উদ্ভিদ জন্মায় না, সেখানে মানুষ সেরকম বসবাস করতে পারে না, বা কৃষিকাজ কোনো কিছুই সেখানে সম্ভব হয় না। তার প্রধান কারণ হচ্ছে প্রায় অভ্যন্তরভাগ পর্যন্ত প্রায় 100 মিটার পর্যন্ত কিন্তু বরফ জমে থাকে, এবং 6 মাস দিন থাকে, 6 মাস রাত থাকে। যখন দিনও থাকে তখনও কিন্তু তাপমাত্রা কখনোই ওই 4 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে ওঠে না। শীতকালে তো তার তাপমাত্রা প্রায় -70 -80 এরকম চলে যায়। তো এইরকম অবস্থাতে ওইখানে একটা টেম্পারেচার ডেফিসিয়েন্সি দেখা যায়, এবং এই কারণে এগুলোকে আমরা পোলার রিজন বা ফ্রিজিড জোন আমরা বলে থাকি। তাহলে দেখা যায় একটা উষ্ণমণ্ডল, একটা টরিড জোন, একটা দুটো টেম্পারেট জোন, এখানে একটা টেম্পারেট জোন আর এখানে একটা টেম্পারেট জোন, আর দুটো ফ্রিজিড জোন, মানে একটা শীতল, এইটা একটা শীতল জোন আর একটা এখানে একটা শীতল জোন, একে আমরা পোলার রিজন আমরা বলে থাকি। তাহলে এটা হলো গিয়ে আমাদের অ্যাঙ্গেলের দ্বারা। ডিউরেশন অফ সানশাইন মানে কতটা তাপমাত্রা বা কতক্ষণ সেখানে দিন থাকছে এবং কতক্ষণ রাত থাকছে। এখন যদি আমরা আমাদের অবস্থাটাকেই দেখি, তাহলে আমাদের দিনের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এবং এই দিনের পরিমাণটা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, সূর্য থেকে যে তাপমাত্রাটা আসে সেই তাপমাত্রাটা কিন্তু অনেকক্ষণ ধরে পড়ছে, এবং সেটা যখন আমরা ফেরত পাঠাচ্ছি, কখন ফেরত পাঠাই, সন্ধ্যাবেলা যখন ফেরত পাঠাতে শুরু করি, সে ফেরত পাঠাবো পরেও কিন্তু কিছু তাপমাত্রা এক্সেস থেকে যাচ্ছে, যেটা পুরোপুরি বিকিরিত হচ্ছে না, এবং সেটা সেই কারণে সেটা কিন্তু আমাদের পৃথিবীর উপরে এসে অ্যাকুমুলেট হচ্ছে বা জমা হচ্ছে, এবং যে কারণে আমাদের এই সময়টা গ্রীষ্মকাল দেখা যায়। বিপরীত দিকেও সে একই অবস্থা হয়, যেখানে দিনের পরিমাণ থেকে রাত্রের পরিমাণটা বেশি হয়, সেখানে টেম্পারেচার একটা ডেফিসিয়েন্সি দেখা যায়, এবং যে কারণে সেখানে শীতলতা দেখা যায় বা শীতকাল দেখা যায়। তো এই জিনিসটা আমাদের ডিউরেশন অফ সানশাইনে দেখতে পাওয়া যায়। তারপরে আছে ট্রান্সপারেন্সি বা অ্যাটমসফিয়ার। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে কি স্বচ্ছতা। অ্যাটমসফিয়ার যত স্বচ্ছ হবে তত বেশি তত ক্লিয়ার হবে, এবং তত বেশি তাড়াতাড়ি ঠান্ডা হবে সে।
কিন্তু যদি আমাদের সেখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি থাকে বা ভলকানিক অ্যাক্টিভিটি হয়, মানে আমাদের অগ্নুৎপাত হয়ে থাকে বা এইসব জিনিস হয়ে থাকে, তাহলে সেখানে ডাস্ট পার্টিকেলস বা কেমিক্যাল প্রোডাক্টসের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, এবং যে কারণে কিন্তু তারা তাপকে শোষণ করে রাখতে পারে, এবং সেই তাপটা শোষণ করে রাখার ফলে কিন্তু সেই অঞ্চলের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। ল্যান্ডসের ডিফারেন্সেস মানে হচ্ছে, জানো আমরা যে ল্যান্ডে কিন্তু স্পেসিফিক হিট ধরে রাখার ক্ষমতা খুবই কম, কিন্তু সমুদ্রে কিন্তু তাপ ধরে রাখার ক্ষমতাটা অনেকটাই বেশি। প্রায় আমাদের স্পেসিফিক হিটটা প্রায় 2.5 টাইমস হায়ার দেন ল্যান্ড মাস, মানে এই সমুদ্রের যে তাপ শোষণ করে ক্ষমতাটা সেটা প্রায় 2.5% কিন্তু বেশি আছে। 2.5 টাইমস হায়ার, পার্সেন্টেজ না হায়ার। তো এই ক্ষেত্রে দেখো আমাদের যে জিনিসটা আছে সেটা আমাদের দেখো, সমুদ্রের জলটা তো যে পরিমাণ তাপমাত্রা স্থলভাগের উপরে পড়ছে, সমুদ্রে সেই একই পরিমাণ তাপমাত্রা পড়ছে, কিন্তু সেটা এত গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে জলভাগের মধ্যে যে জলটা গরম হতে অনেকটা সময় লাগে। সেই তুলনায় স্থলভাগটা খুব তাড়াতাড়ি গরম হয়, এবং স্থলভাগটা উষ্ণতাটা বেশি প্রভাবটা বুঝতে পারে। রাতকালে কিন্তু সন্ধ্যাবেলা যখন হয়, সন্ধ্যাবেলা তখন বিপরীত জিনিসটা ঘটে যায়, তাড়াতাড়ি স্থলভাগ তার তাপটাকে বিকিরণ করে দিতে পারে, কারণ ভিতর পর্যন্ত তাপ প্রবেশ করতে পারে না, তো তাপ বিকিরণ করে দেয়, কিন্তু জলভাগ কিন্তু অত তাড়াতাড়ি তাপটাকে বিকিরণ করতে পারে না, যে কারণে জলটা গরম থাকে আর স্থলভাগটা ঠান্ডা হয়ে যায়। তারপর আছে অ্যাসপেক্টস অফ স্লোপ। অ্যাসপেক্টস অফ স্লোপটাকে ছবি দিয়ে দেখায়। সেখানে দেখো তোমার এখানে যেসব অঞ্চলগুলো সূর্যের দিকে আছে, সূর্যের দিকে, সে কিন্তু সূর্যরশ্মিটাকে একটু বেশি পেয়ে থাকে, মানে তাদের একটু সূর্যের যে তাপটা আছে সেটা সারপ্লাস থাকে, ফলে এই অঞ্চলটাতে উষ্ণতার পরিমাণ বেশি থাকে এইগুলোতে, আর এইগুলোতে বেশি থাকে মানে প্লাস থাকে, আর এই জিনিসগুলোতে মাইনাস থাকে। তো যেগুলো লিওয়ার্ড সাইড মানে বিপরীত দিকে থাকে তাদের এখানে থাকে। ফলে কি হচ্ছে, যে অসব অঞ্চলগুলোতে উষ্ণতা থাকে সেখানে এখন উষ্ণতা বেশি পড়ে, সেই জায়গাগুলো কিন্তু একটু বেশি গরম থাকে, এবং যার ফলে সেখানে কৃষিকাজ করা কিন্তু একটু অসুবিধা হয়। তার প্রধান কারণ হচ্ছে কি, এখানে ইভাপোরেশনটা কিন্তু অত্যধিক বেশি হয়। তবে হ্যাঁ, যদি এটাতে আমাদের কৃষিকাজের জন্য যদি সেচের ব্যবস্থাটা আমরা বেশি করতে পারি, তাহলে কিন্তু সব থেকে বেশি কৃষি কিন্তু এই অঞ্চলেই কিন্তু হবে। তার প্রধান কারণ হচ্ছে এখানে সূর্যরশ্মিটা তারা অনেক বেশি পেয়ে থাকে। প্রিভেলিং উইন্ডস, সূর্যের যদি এমন একটা স্থান আছে যেটা সমুদ্র প্রবাহ পথের মধ্যে পড়ছে, তাহলে সেখানে বৃষ্টিপাত হবে, বা সমুদ্রের যে হাওয়াটা আছে সেটা সাধারণত ঠান্ডা থাকে, সেই ঠান্ডা থাকার ফলে তার পার্শ্ববর্তী যে স্থলভাগটা আছে সেটা কিন্তু ঠান্ডা হবে, গরম হলেও কিছুটা এর প্রভাবে ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যেসব স্থানগুলো আছে স্থলভাগের থেকে দূরে আছে, বা স্থলভাগের থেকে বলছি, সমুদ্র থেকে দূরে আছে, সেই সব স্থানগুলো কিন্তু অনেক বেশি গরম এবং শীতলতাটা বেশি অনুভব করবে, মানে চরম ভাবাপন্নতা সেখানে দেখা যাবে। ওশেন কারেন্টস আছে, এগুলো পরে হবে। ওশেন কারেন্টস মানে সমুদ্রের যে এইগুলো আছে, তরঙ্গগুলো আছে প্রবাহিত হচ্ছে, সেগুলো। তারপর অল্টিটিউড আছে, যেন যত উপরে উঠবো ততই তাপমাত্রাটা ক্রমশ কমে যাবে। তারপর আর্থ ডিস্টেন্স ফ্রম দ্য সান, আর্থের ডিস্টেন্সটা যত বেশি হবে ততই তাপমাত্রা তত কম হবে, আর যত কাছাকাছি হবে ততই আমাদের তাপমাত্রাটা বেশি হবে। এটা তোমরা জানো যে একটা ইলেকট্রিক্যাল ওয়েতে, মানে একটা ডিম্বাকৃতির পথে পৃথিবী কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করে, যার ফলে কোনো সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হয়, আবার কোনো সময় সেটা কম হয়। যখন বেশি হয় তখন তাপমাত্রাটা বেশি হয়, আর যখন দূরত্ব বাড়ে তখন তাপমাত্রাটা কমে যায়। মেন অ্যানুয়াল ডিস্ট্রিবিউশনটা যেটা আছে, মানে গড় যে তাপমাত্রার ডিস্ট্রিবিউশন আছে, সেটা সাধারণত আমরা আইসোথার্মস দ্বারা দেখি। আইসোথার্মস মানে সমউষ্ণ রেখার দ্বারা দেখিয়ে থাকি, যেটা সম উষ্ণতাযুক্ত স্থানগুলোকে একটি বক্ররেখার দ্বারা যুক্ত করে রাখে। সেগুলো সম উষ্ণতা রেখা একটা নির্দিষ্ট তাপমাত্রাকে নির্ভর করে সবগুলোকে একটা লাইন দ্বারা যুক্ত করা হয়, তাকে আইসোথার্মস বলে থাকি। এই জিনিসটা সবসময় রাখবে। এদের যদি বৈশিষ্ট্যগুলো দেখি আমরা ওয়ার্ল্ড ওয়াইড, মানে গোটা পৃথিবী জুড়ে এর বৈশিষ্ট্যগুলো দেখি, এটা সাধারণত আমাদের যে অক্ষরেখাগুলো আছে তার সমান্তরালে কিন্তু প্রবাহিত হয়, মানে বিস্তৃত হয়। আর কোথাও যেখানে স্থলভাগ আছে আর সমুদ্র আছে, তো
এই জায়গাগুলোতে আইসোথার্মসের একটা বেন্ডিং লকও এরকম করা যায়। তারপর ন্যারো স্পেসিং যেগুলো থাকে, যেখানে টেম্পারেচারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকে, ওয়াইড স্পেসিং থাকে যেগুলোতে তাপমাত্রা খুব কম চেঞ্জ হয়। হলো এটা। তারপরে আসি, আচ্ছা আজকে এতটাই পর্যন্ত রাখি, তারপর কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, যেটা তোমাদের ডাউনলোড করতে অসুবিধা হবে। তো এরপরে যে নেক্সট টপিকটা আছে সেটা অ্যাটমসফিয়ারিক প্রেসার, বেলস অ্যান্ড উইন্ড সিস্টেমস। তো এই জিনিসগুলো আমরা এর পরেরটাতে আলোচনা করছি। তাহলে এটা একটা পার্ট 1-এর ভিডিওটা, এটা দেখো, কিছু প্রশ্ন আমি দেবো, সেগুলো তোমরা করবে। ওকে, থ্যাংক ইউ।